সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বন্টননামা দলিল ছাড়া ওয়ারিশি সম্পত্তি বা যৌথ বা এজমালি সম্পত্তি ক্রয় করা উচিত হবে কিনা। রেজিস্ট্রেশন আইনের 17 ধারা এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 143 খ দ্বারা বিশ্লেষণ করে বলা যায়, কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি রেখে মারা গেলে তার ওয়ারিশদের উচিত সকল ওয়ারিশ একত্রে বসে সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া। কে কোন দাগ নিবে, কে সামনে থাকবে, কে পেছনে থাকবে, কে কতটুকু নিবে, চৌহদ্দি ইত্যাদি বিষয় ঠিক করে একটি বন্টননামা দলিল রেডি করে সেটি রেজিস্টার করে নেওয়া এবং সেই মোতাবেক নামজারি করে যার যার জোত আলাদা করে নেওয়া। তাহলে পরবর্তীতে সেই সম্পত্তি নিয়ে ওয়ারিশদের মধ্যে কিংবা অন্য কেউ সেই সম্পত্তি ক্রয় করলে ওয়ারিশ এবং ক্রেতার মধ্যে কোনো বিরোধ থাকে না। অনুরূপভাবে উত্তরাধিকার সূত্র ছাড়া অন্য কোনোভাবে, যেমন যৌথভাবে কোনো সম্পত্তি ক্রয় করলে সকল শরিকদের উচিত বন্টননামা দলিল করে নিজ নিজ অংশ আলাদা করে নেওয়া। তাহলে আর পরবর্তীতে তাদের মধ্যে সাইড নিয়ে কোনো ঝামেলা হবে না, বা তাদের থেকে কেউ জমি ক্রয় করলে তাদের মধ্যে এবং ক্রেতার মধ্যে কোনো ধরনের ঝামেলা হবে না। এবার সেই বন্টননামা ছাড়া ওয়ারিশি সম্পত্তি বা যৌথ বা এজমালি সম্পত্তি কিনলে কোন কোন সমস্যা হতে পারে, ক্রেতার প্রতিকার কি, কিংবা ওয়ারিশদের মধ্যে একজন ভালো জায়গা বা রাস্তার পাশের অংশ বিক্রি করে দিলে অন্য ওয়ারিশদের প্রতিকার কি, বা ক্রেতা দখলে যেতে না পারলে তার প্রতিকার কি, ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব সম্পত্তি হস্তান্তর আইনের 44 ধারা এবং বাটর আইনের 4 ধারা এবং হাইকোর্টের কিছু ডিএলআর এর আলোকে। বন্টননামা দলিল ছাড়া আপনি ওয়ারিশি সম্পত্তি বা এজমালি সম্পত্তি ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। বিক্রেতা যে স্থানে দখলে ছিল আপনি সে স্থানে দখল পাবেন। এটা তো সম্ভব কেবল যখন ওয়ারিশদের মধ্যে মিল থাকে, শরিকদের মধ্যে জমির সাইড নিয়ে কোনো ঝামেলা থাকে না তখন। সমস্যা বাদে যখন শরিকদের মধ্যে সাইড নিয়ে দ্বন্দ্ব থাকে কিংবা কোনো শরিক গোপনে জমির ভালো অংশ বিক্রি করে দেয়। একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন, রাস্তার সাথে এই 30 শতক জমির মালিক 3 ভাই, তাদের মধ্যে কোনো ধরনের বন্টননামা দলিল হয় নাই। প্রত্যেকে 10 শতক করে মালিক, কিন্তু কে কোন দিক দিয়ে মালিক সেটা নির্দিষ্ট হয় নাই, যেহেতু তাদের মধ্যে কোনো ধরনের আপস বন্টননামা দলিল রেজিস্ট্রি হয় নাই। এখন তাদের মধ্যে এক ভাই রাস্তার সাথে 10 শতক জমি রহিমের কাছে বিক্রি করে দিল। এখন রহিম সেই জমি দখল করতে আসলো। এখন তাহলে অপর যে 2 ভাই তাদের করণীয় কি, রহিম যদি দখল করতে না পারে রহিমের করণীয় কি, ইত্যাদি বিষয়গুলো জানবো। যেহেতু কোনো ধরনের বন্টননামা দলিল ছাড়াই এক ভাই রাস্তার সাথে মূল্যবান 10 শতক জমি বিক্রি করে দিয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই অপর 2 ভাই সেটা মেনে নিবে না। না নিলে রহিম যখন দখল করতে আসবে তখন তারা নিশ্চয়ই বাধা দিবে। রহিম জোরাজুরি করলে তারা 2 ভাই আদালতে গিয়ে নিষেধাজ্ঞা মামলা দিয়ে দিবে। তখন রহিম এই 10 শতক জমিতে, বা সেটা বসতবাড়ি হতে পারে বা যে কোনো জায়গা হতে পারে, তখন আর রহিম এই 10 শতক জমিতে দখলে আসতে পারবে না। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার করে যাই, যদি যৌথ সম্পত্তি অন্যান্য শরিকদের সম্মতি ব্যতি রেখে বা বন্টননামা দলিল ছাড়া ভালো অংশটা কোনো একজন পক্ষ বিক্রি করে দেয়, তাহলে অপর পক্ষদের আইনি যে প্রতিকার সেটা হচ্ছে তারা আদালতে নিষেধাজ্ঞা মামলা দিবে। আর রহিম তো জমি ক্রয় করলো, টাকা দিয়ে এক ভাইয়ের কাছ থেকে জমি ক্রয় করেছে, এখন তার প্রতিকার কি? এখন রহিমের প্রতিকার হচ্ছে রহিম দলিল মূলে আদালতে বাটোয়ারা মামলা করবে। তখন বাটোয়ারা মামলা করার পরে অপর 2 ভাইয়ের সাথে রহিম সমঝোতা করে তারপরে তার 10 শতকের মধ্যে সে দখলে আসতে হবে। সেটা হতে পারে এইভাবে বা এইভাবে, বা বাটোয়ারা মামলার মাধ্যমে 3 পক্ষ সম্মতির মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটার মাধ্যমে। এখন রহিম যে আদালতে গিয়ে বাটোয়ারা মামলা করবেই আর মামলার ডিক্রি নিয়ে এসে দখল পেয়ে যাবে, ব্যাপারটা এমন না। বাটোয়ারা মামলা করলে দেখা যায় যেমন হতে পারে 5 বছর, 10 বছর, 20 বছরও লেগে যেতে পারে। তাই বন্টননামা দলিল ছাড়া ওয়ারিশি সম্পত্তি ক্রয় করা উচিত না। আবার যদি রহিম দলিল মূলে 10 শতক জমি কিনে দখলে চলেও আসে এবং তাকে যদি এখান থেকে উচ্ছেদ করা না যায়, তাহলে অপর 2 জনও ইচ্ছে করলে আদালতে বাটোয়ারা মামলা করে রহিমের সাথে এই বিষয়টা ফয়সালা করে নিতে পারবে যে তারা এই 10 শতক কোন দিক দিয়ে দিবে। আবার বন্টননামা দলিল ছাড়া ওয়ারিশি সম্পত্তি বা যৌথ সম্পত্তি কখন কিনা যাবে? ধরেন এই 10 শতক যদি 3 ভাই বিক্রি করতো, তাহলে এক্ষেত্রে বন্টননামা দলিল না করলে কোনো সমস্যা ছিল না, যেহেতু সকল পক্ষই এখানে জমি বিক্রি করছে। আবার যদি ধরেন এই ক্ষেত্রে এই 10 শতক জমি প্রথম এক ভাই থেকে কিনছে, কিন্তু অপর 2 ভাই যদি সাক্ষী শনাক্তকারী থাকতো, তাহলে অপর 2 ভাই পরবর্তীতে নিষেধাজ্ঞার মামলা দিতে পারতো না। যে তারা জানে যে যেহেতু তারা দলিলের সাক্ষী বা শনাক্তকারী আছে, তারা বিষয়টা অবগত আছে যে তাদের এক ভাই রাস্তার সাইড দিয়ে 10 শতক জমি বিক্রি করছে, তাহলে এই ক্ষেত্রেও ক্রেতা সেফ থাকবে। আর আরেকটা বিষয় করা যায় যে ধরেন জমি ক্রেতা কিনছে জমির ব্যাক সাইডটা, পেছনের সাইড, তাহলে এই ক্ষেত্রে তো অপর 2 ভাই আর এই দিক দিয়ে বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না, যেহেতু তারা মূল্যবান জমির অংশটুকু তাদের রয়ে গেছে, এক ভাই কেবল পেছনের দিকের অংশটা কিনছে, তাহলে এই ক্ষেত্রে পরবর্তীতে দখল নিয়ে ঝামেলা হওয়ার আশঙ্কাটা কম, এই ক্ষেত্রেও কিনতে পারেন। কিন্তু যদি অবশ্যই জমির মূল্যবান অংশটা বন্টননামা দলিল ছাড়া ক্রয় করেন, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ঝামেলার আশঙ্কা আছে। এই ক্ষেত্রে অবশ্যই অপর 2 জনকে সাক্ষী রাখতে হবে বা অপর শরিকদেরকে সাক্ষী রাখতে হবে,
কিংবা যদি সকল পক্ষই বিক্রি করে, তাহলে এই ক্ষেত্রে আপনি বন্টনামা দলিল ছাড়া জমি ক্রয় করতে পারবেন। আর কখনোই হিস্সার বেশি জমি ক্রয় করা যাবে না। হিস্সার বেশি জমি কখনোই ক্রয় করা যাবে না। যদি ধরেন এখানে এক ভাই মালিক 10 শতক, তিনি দলিল দিয়েছে 12 শতক, তাহলে অপর পক্ষ মামলা দিলে কিন্তু, আংশিক দলিল বাতিলের মামলা দিলে এই 2 শতক কিন্তু টিকবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। অতএব সার কথা হলো, বন্টনামা দলিল ছাড়া ওয়ারিশি সম্পত্তি ক্রয় করা উচিত না। তবে কোন কোন ক্ষেত্রে কিনা যাবে, যদি সকল ওয়ারিশ থেকে দলিল নেওয়া হয় তাহলে ক্ষেত্রে বন্টনামা দলিল না করলে কোনো সমস্যা নেই। কিংবা যদি দুই একজন ওয়ারিশ থেকে দলিল নেওয়া হয়, অন্যান্য ওয়ারিশরা যদি দলিলে সাক্ষী শনাক্তকারী হিসেবে থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনি সেফ থাকবেন। আর যদি জমির ব্যাকওয়ার্ড বা নালায়ক অংশটা আপনি কিনেন, এই ক্ষেত্রে অন্যান্য ওয়ারিশদের আর আপত্তি করার কোনো মানে সম্ভাবনা নাই। এক্ষেত্রে আপনি বন্টনামাকে ছাড়া কিনলেও আপনি সেফ থাকতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।